ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মধ্যরাতে রুমমেটকে মারধরের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন। বিদেশি কাঁচামালে তৈরি ওষুধের দাম কমাতে পারছেন না স্থানীয় উদ্যোক্তারা। কাঁচামাল সরবরাহে এপিআই শিল্প পার্কে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। ঝুঁকিপূর্ণ হওয়ায় ডেঙ্গু আক্রান্ত শিশুর চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে রাঙামাটির দুর্গম অঞ্চলে। এবং শত কোটি টাকার আনারস বিক্রির আশা ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। ফলটির পাতা সংগ্রহ করেও আয়ের পথ খুলছে নারী শ্রমিকদের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। লাইট অন অফ করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের রুমমেটকে মারধরের অভিযোগ উঠেছে ডাকসুতে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে। মধ্যরাতে হাজী মোহাম্মদ মুহসিন হলে এই ঘটনা ঘটে। মামলা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর। মেহরাব সুমনের প্রতিবেদন। শুরু হয়েছে ডাকসু নির্বাচনী প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিপি প্রার্থী জালাল আহমেদ টিউব লাইট দিয়ে তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল হককে আঘাত করে। এতে রবিউল মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করেই মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল। চাওয়া হয় হল প্রভোস্টের অপসারণ। প্রত্যক্ষদর্শীরা জানান, রুমমেট হলেও ভিপি প্রার্থী জালাল আহমেদ ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলে আসছিল। জালাল ভাই যখন হিটার চালাচ্ছিল এবং তীব্র সাউন্ড হচ্ছিল, তো জালাল ভাইকে উনি নিষেধ করে যে ভাই আপনি সাউন্ড করেন না, আমি ঘুমাবো, সকালে আমাকে পড়তে যেতে হবে। তো তখন জালাল ভাই এটাকে প্রতিরোধ করে কথা বলে যেখানে একটি উত্তক্ত বাকবিতণ্ডা হয় দুজনের মধ্যে। তো হওয়ার পর এক পর্যায়ে ধাক্কাধাক্কি হাতাহাতি হয় এবং এর পর্যায়ে পাশে রড লাইট থাকে, সেই রড লাইট দিয়ে জালাল ভাই রাগের বশবর্তী হয়ে তাকে আঘাত করে। জ্বালাময়ী জালাল নামে যিনি পরিচিত, উনি উনার রুমমেটের সাথে এর আগেও দীর্ঘদিন যাবৎ উনি উনার রুমমেটকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখতো। তার ঘুমানো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাকে জ্বালাতন করতো আর কি। আমি যখন হলের প্রবেশ করি তখন দেখি যে তার রুমমেট রবিউল ভাই, উনাকে বুকে ছুরিকাঘাত করা হয়েছে এবং রক্ত গড়িয়ে পড়তেছিল। তাৎক্ষণিকভাবে আমরা তাকে মেডিকেলে নিয়ে যাই। জালালের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও হল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। সে অলরেডি প্রশাসনের কাছে তিনবার লিখিত অভিযোগ দিছে যে হয়তো তাকে রুম থেকে সরাই দিতে অথবা তাকে অন্য জায়গায় শিফট করতে। একটা অর্ধপাগল লোক আসলে ডাকসুর মতো জায়গায় কিভাবে আসলে বিপি পদে মনোনয়নটা পায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার প্রশ্ন জায়গা। গ্রুপে পোস্ট দেখতে পারি যে আমার বন্ধু হচ্ছে রবিউলকে ছুরিকাঘাত করছে, কিন্তু আসলে তখন জানতাম না ছুরিকাঘাত ওটা হচ্ছে টিউবলাইট দিয়ে মারছে, ওর এটা ক্ষত হয়ে গেছে। নিরাপত্তা মঞ্চে বা বিভিন্ন জায়গায় আপনার জিডি পর্যন্ত সম্বোধ করছিল, কিন্তু প্রভোস্ট এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। প্রক্টর জানান, জালাল আহমেদের বিরুদ্ধে হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে, তবে তার প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। হলের প্রভোস্ট, দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থিতা থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে হল প্রভোস্ট পদত্যাগের ঘোষণা দিলেও এ নিয়ে আলোচনার প্রয়োজন বলে জানান প্রক্টর। তবে ডাকসু নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। এই ঘটনাটার সাথে আসলে ডাকসুর সম্পর্ক নেই। এরকম গত রাতেও ঘটনা ঘটেছে, অনেক শিক্ষার্থী এক জায়গায় থাকে, তাদের মধ্যে নানা রকম সহিষ্ণুতা অসহিষ্ণুতা থাকে, কোনোটা মাত্রা ছাড়িয়ে যায়। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এটা ডাকসু কেন্দ্রিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না, কাজে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না। এই মুহূর্তে যেহেতু এটা উত্তেজিত ছিল, ওরা একটু পদ্ধতিগতভাবে আসুক, দাবি দেওয়াগুলো সুস্পষ্ট নিয়ে ডেফিনেটলি আমরা ওদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল থাকবো।
এদিকে ডাকসু নির্বাচনকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। এদিকে ডাকসুতে নির্বাচনের প্রচার শুরুর দিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে থাকবে সেনাবাহিনী। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন তারা। এদিকে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে বুথ ছাড়া পুরো কেন্দ্র সিসিটিভির আওতায় রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোট গণনাও সিসিটিভি ক্যামেরার সামনে হবে। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ঘটল আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধির ৭-এর ঘ অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি সাধন করা যাবে না। অথচ চারুকলা ইনস্টিটিউটে ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও প্রার্থীদের ছবি এভাবেই বিকৃত করা হয়েছে। বিকেলের সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। এই যে ইসলামের প্রতি, হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ, এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল প্রচার শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা বান্ধব করার প্রতিশ্রুতি দেয় এই প্যানেল। একই সঙ্গে ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানায় তারা। আমাদের যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। বিকেলে ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগান তাদের। দেয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে নানা প্রতিশ্রুতি। আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয়, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমাকেও প্রচারণা করতে দেখা যায়। যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা। বৈঠকে আচরণবিধি মেনে প্রার্থীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল ৭টি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী এবং ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে। ভোট গ্রহণের ৭ দিন আগে থেকে হলগুলোতে বহিরাগতরা অবস্থান করতে পারবে না। আর ভোট গ্রহণের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান কয়েকজন প্রার্থী। আহ্বান জানান ভোট কেন্দ্র বাড়ানোর। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি, সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা। ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট, কোন পরীক্ষা কবে হবে, সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। মঙ্গলবার বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবারে ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ৭ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টাস্কফোর্সের রিটার্নিং কর্মকর্তা সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, তাসফিহা আমান ও রেজাউল করিম সোহাগকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ টাস্কফোর্স কাজ করবে।
জাকসু নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর ক্যাম্পাস, তবে সব সংগঠনের পক্ষে এখনও পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা না এলেও থেমে নেই প্রার্থীদের প্রতিশ্রুতি আর অঙ্গীকার। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ছাত্র সংসদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা আর সংকট দূরীকরণে কাজ করার আশ্বাস বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত। সবুজ শ্যামলিমায় মোড়ানো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস, যেখানে বইছে ভোটের হাওয়া। ধীরে ধীরে বাড়ছে জাকসু নির্বাচনের উত্তাপ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রতিদ্বন্দ্বী প্যানেল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে কয়েকটি ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করলেও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করতে প্রস্তুতি নিচ্ছেন। ভোটের মাঠে এবার লড়বে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও ছাত্রদলের ব্যানারে ভিপি পদে এগিয়ে আছেন ইংরেজি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু কাজ আমরা 5ই আগস্ট পরবর্তীতেও করে গিয়েছি এবং বিগত দিনে স্বৈরাচারের আমলে, ফ্যাসিবাদী আমলে অন্যান্য সংগঠন গুপ্ত সুপ্ত অবস্থায় রাজনীতি করলেও আমরা প্রকাশ্যে এই ক্যাম্পাসে রাজনীতিটা করে গিয়েছি। শিক্ষার্থীরা জানে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় কারা সোচ্চার ছিল এবং কারা ছিল না, সেই ফিল্টারটা শিক্ষার্থীরাই করবে। অন্যদিকে ছাত্র শিবির ঘোষিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে জিএস পদে লড়বেন মাজহারুল ইসলাম, যিনি 2018-19 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমাদের প্রায়র যেই প্রায়োরিটি থাকবে সেটি হলো এই ক্যাম্পাসের যে একাডেমিক পরিবেশ, এই ক্যাম্পাসের একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনা। এই একাডেমিক পরিবেশটার জন্য সর্বোচ্চ আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখা। এই সকল নিরাপত্তার বাধা কিংবা জঞ্জালকে আসলে উতরে যেতে পারবো আমরা শিক্ষার্থীরা সবাই মিলে, এবং সুন্দর একটি জাকসু আমরা উপভোগ করতে পারবো এবং আমরা একটা সুন্দর নেতৃত্ব গঠন করতে পারবো। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল ভিপি পদে লড়বেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে। মার্কেটিং বিভাগের এই শিক্ষার্থীর প্রত্যাশা অভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে জাকসুর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার্থীদের সংকট সমাধানে কাজ করা। শিক্ষার্থীরা আমাদের উপরেই রায় দিবে, কেননা আমরা আমাদের প্যানেলটি সাজানোর চেষ্টা করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হই নাই, কিন্তু যেসব সচেতন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য লড়াই করতেছে, বিশ্ববিদ্যালয়ে যে কোনো যৌক্তিক আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, সেই সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেল করার চেষ্টা করেছি। আমরা যদি জাকসুতে নির্বাচিত হই, আমাদের দায়বদ্ধতার জায়গাটা আরও বড় পরিসরে তৈরি হবে এবং আমাদের কাজের পরিধিটাও বাড়বে। দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকসুতে লড়ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অন্যতম একজন সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আব্দুর রশিদ জিতু। প্রত্যাশা, গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজই তার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি তারা শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে যদি জাকসুতে নির্বাচিত হন তারা কাজ করবেন। আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলোর অন্তঃকন্দলের ফলে যে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বিরাজ করতো, সেখানে পেশিশক্তি রাজনীতি ছিল, গণরুম কালচার, গেস্ট রুম কালচার এগুলো ছিল। তো আমরা এই কালচার থেকে, পুরনো যে সংস্কৃতি এগুলো থেকে বের হতে চাই। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে। দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে নানা প্রতিশ্রুতি এখানকার প্রার্থীদের। ভোটাররা বলছেন সব আশঙ্কাকে পাশ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চাঙ্গা হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাজিদ আরাফাত, এখন। গত 10 মাসে দেশীয় কোম্পানির কোনো ওষুধের দাম না বাড়লেও দাম বেড়েছে বিদেশ থেকে আনা ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের ওষুধ। দেশে ওষুধের যোগানের 98%-এরও বেশি স্থানীয় কোম্পানি সরবরাহ করে, তবে ওষুধ উৎপাদনে সক্ষমতা অর্জন করলেও প্রায় 90% কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে দেশে ওষুধের দাম কমানো এবং রপ্তানির বাজার ধরা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। রাজীব শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাইজিৎ সাদ। 3 বছর ধরে ডায়াবেটিসের সাথে লড়ছেন ব্যবসায়ী বাবুল খান। খেতে হয় বিদেশি ওষুধ। কয়েক মাসে ওষুধের দাম বাড়ায় হতাশা তার চোখে মুখে। দাম যে বেশি, এটা লেগে তো কিছু করার নাই। কিছু করার আছে, কার কাছে বলবো? যে দোকানদারের বলে দোকানদার কম নিতে পারবো। দেশে ওষুধের যোগানের 98%-এরও বেশি সরবরাহ করে স্থানীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি।
বাকি যেটুকু বিদেশ থেকে আনতে হয় সেসব প্রধানত স্কিন ক্যান্সার, হৃদরোগ, কিডনি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহার হয়। দোকানিরা বলছেন গত 6 মাসে দাম বেড়েছে বিদেশি ওষুধের। ৮,৫০০ টাকার একটা ইঞ্জেকশন ৮,৬০০, ৭০০, প্রতি সপ্তাহে ২০০-১০০ টাকা করে ওরা বাড়াইতেছে। গত মাসে আপনার থেকে নিলাম ৮০০ টাকা করে, এখন ৯০০ টাকা কেন হইলো? আজকে আমরা সকালবেলায় একটা ইনসুলিন আগে ৮০০ টাকা ছিল, এখন ৯০০ টাকা হয়ে গেছে। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের হস্তক্ষেপে গত নভেম্বর থেকে দাম বাড়েনি দেশীয় কোম্পানির কোনো ওষুধের। তারপরও দাম আরও কমানোর অনুরোধ ক্রেতাদের। যদি ওষুধের দাম একটু কমতো তাহলে আমাদের জন্য অনেকটা সেভ হতো। কোনো ওষুধ দাম বাড়তিও নেই, কমও নেই, যেরকম আছে স্বাভাবিক ওইরকমই চলতেছে। ওষুধ উৎপাদনের সক্ষমতা অর্জন করলেও অধিকাংশ কোম্পানি ওষুধের মূল কাঁচামাল ভারত, চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। ওষুধের মূল্য নিয়ন্ত্রণে কাঁচামাল আমদানি নির্ভরতা কমাতে ওষুধ শিল্পকে সহায়তায় ঢাকার অদূরে গজারিয়ায় এপিআই শিল্প পার্ক করেছে সরকার। এখানে নিজস্ব অবকাঠামো গড়ে তুলে কাঁচামাল উৎপাদন শুরু করেছে মাত্র 4টি কোম্পানি। ওষুধ তৈরিতে দরকার হয় 400 ধরনের এপিআই। ফলে দেশের ওষুধ কোম্পানিগুলোকে প্রতি বছর অন্তত 10,000 কোটি টাকার এপিআই আমদানি করতে হয়। দেশে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস তৈরিতে বিনিয়োগের বিকল্প নেই। শুধু তাই নয়, এর মাধ্যমে বছরে $1.3 বিলিয়ন আমদানি খরচও বাঁচানো যাবে। গ্যাস বিদ্যুতের অল্টারনেটিভ যেগুলো আমরা এখন পারতেছি না, এটাই বাস্তবতা। আমি লোকাল থেকে গ্যাস দিতে পারবো না, দিনকে দিন লোকাল কমে আসবে, তাহলে এটার অল্টারনেটিভ কি? সেইটা একটা ওয়ে আউট করে ওইটাতে চলে যাওয়া। আর হইতেছে ফান্ডিংয়ের ক্ষেত্রে দেখা যে আইদার সফট লোনের কিন্তু অনেকগুলো ফান্ড আছে, ইউটিলাইজ হচ্ছে না। সব কিছু ঠিক রেখে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, সেটা আমাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং সরকার যেন এটা ফ্যাসিলিটেট করে দেন। যতটুকু প্রোটেকশন দিলে পরে আমরা আস্তে আস্তে গ্লোবাল লেভেলে কম্পিটিটিভ হতে পারবো, আমরা ওই সামান্য কিছু প্রোটেকশন চেয়ে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে গ্লোবাল লেভেলে নিয়ে যাব। কাঁচামাল উৎপাদন শিল্পের সব কাজ দ্রুত করতে ওষুধ প্রশাসন অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। বাংলাদেশের ঔষধ শিল্পের যারা উদ্যোক্তা আছেন, তারা যেভাবে বিনিয়োগে আগ্রহী হয়েছেন, তাদের এই আগ্রহের জায়গাটায় যদি আমরা প্রয়োজনীয় সাপোর্টগুলো সরকারি সবগুলো দপ্তর থেকে দিতে পারি, তাহলে এই কাঁচামাল উৎপাদন এবং ফিনিশড প্রোডাক্ট উৎপাদন সব ক্ষেত্রেই এরা অত্যন্ত সাফল্যের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারবে। ওষুধে পরনির্ভরশীলতা কমাতে হলে দেশে এপিআই তৈরির বিকল্প নেই বলে মতামত ওষুধ প্রশাসনের সাবেক এই পরিচালকের। গভর্নমেন্ট শুড গিভ মোর ইনসেন্টিভ, এদেরকে আরও বেশি ট্যাক্স বেনিফিট দেওয়া দরকার, আরও বেশি টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। এখানে আমাদের ভালো মানের কেমিস্ট প্রয়োজন। দেশে উৎপাদিত 98% ওষুধের মধ্যে 90% ওষুধের কাঁচামাল এখনও আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। এই পরনির্ভরশীলতা কাটাতে না পারলে যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি সহ যে কোনো বৈশ্বিক প্রেক্ষাপটে ওষুধের দাম বাড়তেই থাকবে। সংকট সমাধানে এপিআই পার্ককে কার্যক্ষম করে কাঁচামাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 28,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 3,559 জনের বয়স 15 বছরের কম। সেই হিসেবে ডেঙ্গু আক্রান্তের প্রায় 22% শিশু। চিকিৎসকরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 23 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার 14.12%। জাবেদ আব্দুলের প্রতিবেদন। বর্ষা বিদায় নিলেও যখন তখন বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া বেশ আর্দ্র, যেখানে সেখানে জমে থাকছে বৃষ্টির পানি। ডেঙ্গু আতঙ্কের শহর ঢাকায় এক পরিচিত দৃশ্য। এরই মধ্যে জীবনের নিয়মে চলছে অফিস, স্কুল, প্রাত্যহিক সব কাজ। কিন্তু বনানীর বাসিন্দা আলিফ খন্দকারের সময় যেন আর কাটে না। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের অসুস্থ মেয়ের পাশে বিনিদ্র রজনী কাটছে তার। বৃহস্পতিবার রাত থেকে মেয়ের ভীষণ জ্বর, ধারণা করছেন স্কুল থেকে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা কামড়েছে তার সন্তানকে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজধানীতে 10টিরও বেশি সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোজ অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 22% শিশু। বাসা থেকে আর কি মশাটা ধরছে। আমাদের 3টা বাচ্চা নিয়ে আসছি আমরা এখানে। একটা আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বের করে এখন ওয়ার্ডে দিয়েছে। মাদ্রাসায় পড়ে মাদ্রাসা থেকে ওরে কামড়াইছে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় তো এই সমস্যাটা হয়, তখন আর কি বাড়ি ঘরে পানি উঠা যায়। গত 17 তারিখে থেকে জ্বরের পরে এনাকে পিজিতে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখানোর পরে রিপোর্টের পরে ডেঙ্গু পজিটিভ, তারপরে আপনার নিয়ে আসছি এখানে। ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ বড়দের চেয়ে কিছুটা আলাদা। প্রাপ্তবয়স্করা শরীর এবং চোখের ব্যথাসহ হঠাৎ জ্বর অনুভব করলেও শিশুরা প্রথমে বমি বমি ভাব এবং কাশিতে ভোগে বেশি। প্রথমে দেখবে তার ডেঙ্গু হয়ে গেছে কিনা। তার যদি জ্বর থাকে তাহলে প্রথম 3 দিন অপেক্ষা করা যেতে পারে যে সাধারণ প্যারাসিটামলে চলে যাচ্ছে কিনা। যদি 3 দিন পরে জ্বর বাড়তেই থাকে তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকুনগুনিয়াও হতে পারে, ডেঙ্গু ছাড়াও জিকাও হতে পারে। তো প্রথম 3 দিন সে বিশ্রাম করবে। আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঘরকে রাখতেই হবে। এদিকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, রাতে এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে অবশ্যই মশারির ভেতর রাখতে হবে। সাদা বা কম উজ্জ্বল কাপড়ের প্রতি মশা আকৃষ্ট হয় কম, তাই শিশুদের উজ্জ্বল কাপড় না পরানোর পরামর্শ তার। শোয়ার সময় মশারি টানে শুই, কিন্তু আমরা এই ব্যাপারে যেটা ভুল করে থাকি, শুধু আমরা রাতের বেলায় মশারি টানাই। কিন্তু ডেঙ্গু মশাটার কিন্তু সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়, যেরকম আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং, এইসব সময়ে বেশি কামড়ায়। সেই জন্য আমাদের কিন্তু আমরা দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টানাইতে হবে। আর এছাড়া যেটা করতে হবে, আমাদের ফুল স্লিভ জামা কাপড় পরলে মশার কামড়ানোর সুযোগটা কম থাকবে। আমি ইতিপূর্বে যেগুলো বলেছি, যেরকম চোখ লাল হয়ে যাওয়া, নাক মুখ মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, অথবা পেট যদি ফুলে যায়, পেটে পানি আসে, অনেক সময় ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা লাল হতে পারে কিংবা কালো হয়ে যেতে পারে। এই সাইনগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু রোগীকে ভর্তি হতে হবে। 2022 সালের গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত শিশুকে তরলের ঘাটতি পূরণে দুধ, ফলের রস, পানি, ভাতের মাড়, ওরসালাইন বা বার্লি খাওয়ানো যেতে পারে। সাদা পানির চেয়ে ফলের রস, ওরসালাইন খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এই চিকিৎসক। কনস্ট্রাকশন সাইডে আমাদের একটা নজর রাখতে হবে যেন কোনোভাবে পানি জমে না থাকে। এগুলো যদি আমরা মেনে থাকি তাহলে অবশ্যই আমাদের কন্ট্রোল করা সম্ভব। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। পাহাড়ি জেলার রাঙামাটিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। গেল 7 মাসে 2426 জন আক্রান্ত আর 2 শিশুর মৃত্যুতে বাড়ছে ভীতি। জেলার সীমান্তবর্তী জুড়াছড়ি, বিলাইছড়ি ও বরকল ও বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। এজন্য অসচেতনতা, দুর্গম আর স্বাস্থ্য বিভাগের জনবল সংকটকে দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে সরকারের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। পার্বত্য অঞ্চলের জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান দেশের সবচেয়ে ম্যালেরিয়া প্রবণ এলাকা। দেশে মোট 36 প্রজাতির অ্যানোফিলিস মশা দেখা গেলেও এদের মধ্যে কেবল ম্যালেরিয়া ছড়ায় 7 প্রজাতি। পার্বত্য এই অঞ্চলে প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে। বিশেষ করে ভারত ও মিয়ানমারের সাথে রাঙামাটির সীমান্তবর্তী জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে বেশি। তবে অসচেতনতা, দুর্গম আর স্বাস্থ্য বিভাগের জনবল সংকটে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। জেলা সিভিল সার্জন জানায়, গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে রাঙ্গামাটির 10 উপজেলায় ম্যালেরিয়ার রোগী শনাক্ত হয়েছে 2426 জন, যার মধ্যে জুনে সর্বোচ্চ 986 ও জুলাইয়ে 764 জন আক্রান্ত হন। এদের মধ্যে গেল 20 ফেব্রুয়ারি চমেক হাসপাতালে মারা যায় বিলাইছড়ির ফারুয়ার বাসিন্দা 4.5 বছরের প্রত্যাশা তঞ্চঙ্গা। আর 12 জুলাই সদর হাসপাতালে মৃত্যু হয় রাঙামাটির বন্দুকভাঙ্গার বাসিন্দা 10 বছরের সুদীপ্তা চাকমা। 5 দিন পর পরীক্ষা করার পর ম্যালেরিয়া ধরা পড়ছে এবং চিকিৎসা আছে। শনিবার থেকে জ্বরটা হচ্ছে, বুধবারে পরীক্ষা করছে, বুধবারে ধরা পড়ছে। ম্যালেরিয়া প্রবণ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ এই চিকিৎসকের। সরকারকে এবং বেসরকারি যে এনজিও ব্র্যাক আমরা
আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আসলে এলাকার জনগোষ্ঠীকে সচেতন না করতে পারলে হবে না। এই যে আমরা যে মশারি ইউজ করা রাতের বেলা ঘুমানোর সময় এবং দিনের বেলা যে এলাকাগুলোতে ভ্রমণ করবো সেগুলো ঝুঁকঝাড় পরিষ্কার রাখা, মশার কামড় থেকে নিজেকে যতটুকু সেভ করে রাখা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় সাধারণত অ্যানোফিলিস মশা বেশি কামড় দেয়, এই সময়গুলোতে নিজেকে প্রোটেক্ট করে রক্ষা রাখা। গত বছরের চেয়ে এবার ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা কমাতে মাঠ পর্যায়ে কার্যক্রমে সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান যারা সিভিল সার্জন। গত বছরের তুলনায় এই বছরের ম্যালেরিয়ার সংখ্যাটা কিছুটা বেড়েছে, এই জন্য আমাদের মাঠ পর্যায়ে পর্যন্ত কার্যক্রম চলমান আছে। আমাদের নির্দেশনা দিয়েছি যে যেখানে যেখানে ম্যালেরিয়া সন্দেহ হলে প্রত্যেককেই যাতে ম্যালেরিয়া আরডিটি পরীক্ষা করা হয়, আর যেখানে ব্লাড স্লাইড পরীক্ষা করার সুযোগ আছে সেই জায়গাগুলোতে আমরা বলেছি যে ব্লাড স্লাইড করার জন্য। সর্বশেষ 2016 সালে একজনের মৃত্যুর 8 বছর পর চলতি বছর ম্যালেরিয়ায় 2 শিশুর মৃত্যুর ঘটনা নতুন করে ভীতি আর উদ্বেগ বাড়িয়েছে পাহাড়ে। এমন পরিস্থিতিতে 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলে সরকারের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে সরবরাহ কমেছে ফেনীর সবজি বাজারগুলোতে। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি সবজিতে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এ বিষয়ে আরও জানাতে ফেনী শহরের দাউদপুর এলাকার সবজির পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, সবজির দাম বৃদ্ধিতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমরা ফেনী শহরতলি দাউদপুরের যে বাজারটিতে আছি, এটি সবজির পাইকারি বাজার। প্রতিদিন কিন্তু এই বাজারে কয়েক কোটি টাকার সবজি কিন্তু এই বাজারটিতে বিক্রি হয়। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল সহ সারা দেশ থেকে কিন্তু সবজি এখানে আসে এবং এই বাজারটি থেকে কিন্তু ফেনীর যে অন্যান্য খুচরো বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি কিন্তু চলে যায়। আমরা দেখেছি যে গত সপ্তাহে যে সবজি সরবরাহ বাজারে ছিল সেই পরিমাণ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু সবজির সরবরাহ বাজারে কিছুটা কমেছে। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে খুচরো বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, যেটি পাইকারি বাজারে আরো 10 থেকে 20 টাকা কম বিক্রি হচ্ছে। এছাড়াও সিম বিক্রি হচ্ছে 200 টাকায় খুচরো বাজারে, যেটি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকার মধ্যে। টমেটো আমরা দেখেছি যে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা, যেটি খুচরো বাজারে 170 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। মূলো কিন্তু আজকের বাজারে যে পাইকারি বাজার রয়েছে সেখানে 50 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, খুচরো বাজারে যেটি 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে যে 50 টাকা, বরবটি বিক্রি হচ্ছে যে 60 টাকা, তিতকরলা বিক্রি হচ্ছে 90 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, আকরি বীজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। বেগুন প্রতি কেজি আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। চিচিঙ্গা, জিঙ্গা এবং দুন্দুল এগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, যেটি পাইকারি বাজারে আরো 20 টাকা কমে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে আজকের বাজারে 50 থেকে 60 টাকার মধ্যে, যেটি পাইকারি বাজারে 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। শসা আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে আরো 10 টাকা কমে বিক্রি হচ্ছে। কচুর ছড়া আজকের যে বাজার সেই বাজারে আমরা দেখেছি যে কচুর ছড়া বিক্রি হচ্ছে 50 টাকা, তবে আলু সবচাইতে কম, যেটি বিক্রি হচ্ছে যে 20 থেকে 25 টাকার মধ্যে। আমরা কথা বলেছি যে বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন গত কয়েকদিনের যে সারা দেশে যে বৃষ্টি এবং বর্ষা, যার ফলশ্রুতিতে খুলনাঞ্চল এবং দেশের উত্তরাঞ্চলে যেসব সবজির উৎপাদন ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু সবজি ক্ষেতগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু সবজির যে উৎপাদন সেটি কিন্তু কমেছে, যার কারণে কিন্তু বাজারে সরবরাহ কমেছে। সরবরাহ কমার কারণে কিন্তু দামটা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল ফেনীর দাউদপুরের সবজির যে পাইকারির বাজার রয়েছে সেখান থেকে আমাদের কাছে আজকে দরদামের খবরের সর্বশেষ। ফেনীতে বেড়েছে সবজির দাম, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। অন্যদিকে নরসিংদীর বাজারের সপ্তাহের ব্যবধানে হালি প্রতি 10 টাকা বেড়েছে হাঁসের ডিমের দাম। ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজিতে 5 টাকা। এ নিয়ে আরও জানাতে পৌর শহরের শিক্ষা চত্বর বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, ডিম ও মুরগির দাম কেন বাড়লো হঠাৎ করে জানাবেন।
ডিম এবং মুরগির দাম কেন বাড়লো সে বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, শুরুতেই ডিমের দরদাম গুলো জানাতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে হাঁসের ডিমের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, মুরগির মাংসের দাম কিছুটা বাড়তি। হাঁসের ডিমের কথায় যদি আসি, শুরুতেই হাঁসের ডিম গত সপ্তাহে বিক্রি হয়েছে যেটি প্রতি হালি ৭৫ টাকা, সেটি কিন্তু চলতি সপ্তাহে 10 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে ৮৫ টাকা হালি। অপরদিকে মুরগির ডিমের দাম কিছুটা কমেছে, ৪৮ টাকা হালির ডিম কিন্তু চলতি সপ্তাহে এসে বিক্রি হচ্ছে ৪৬ টাকা, অর্থাৎ এখানে সপ্তাহের ব্যবধানে ২ টাকা কমেছে। তো আসলে কেন এই ওঠানামা, এই প্রশ্ন করেছিলাম আমি বিক্রেতাদের কাছে। তারা আসলে বারবার এই চাহিদা যোগানের যে সম্পর্ক সেটি আসলে তুলে ধরছিলেন। তারা বলছিলেন যে গত কয়েকদিন ধরে মুরগির ডিমের সরবরাহ কয়েক গুণ বেড়েছে, যার কারণে মুরগির ডিমের দাম হালি প্রতি ২ টাকা কমেছে। এছাড়া হাঁসের ডিম নিয়ে যদি বলি যে হালিতে 10 টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে। হাঁসের ডিমের যে চাহিদা নরসিংদী শহরে, এই চাহিদার তুলনায় আসলে যোগান নেই বললেই চলে, যার কারণে আসলে এখানে দাম বেড়েছে এমনটাই বলছেন। বিশেষ করে হাঁসের ডিমগুলো নরসিংদীর বাইরে থেকে আসে, গাজীপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা যেগুলো রয়েছে, কিশোরগঞ্জ, ভৈরব, সেসব স্থান থেকে আসে। সেখান থেকে আসলে হাঁসের ডিমের সাপ্লাই বা সরবরাহ কম রয়েছে, যার কারণে আসলে ডিমের দাম বেড়েছে। অপরদিকে ব্রয়লার মুরগির দামও কিন্তু কিছুটা বাড়তি। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৬৫ টাকা, চলতি সপ্তাহে কিন্তু সেটি কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকার মধ্যে। অপরদিকে কক মুরগির দামও কিছুটা বেড়েছে, কেজিতে ৫ টাকা বেড়ে কক মুরগির বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০ টাকা। অপরদিকে খাসির মাংসের কথা যদি বলি, গত ২ সপ্তাহ ধরেই কিন্তু খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০০ টাকা। তো দাম বাড়ায় মূলত যারা সাধারণ গ্রাহক তারা আসলে অনাস্থা প্রকাশ করছেন। তারা বলছিলেন যে দাম যদি সাধ্যের মধ্যে আসে, তাহলে কিংবা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসে, তাহলে তাদের জীবনযাপন কিছুটা সহজতর হবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। পার্বত্য জেলা বান্দরবানে সংস্কারের অভাবে মৃত্যুফাদে পরিণত হয়েছে অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের অধিকাংশ বেইলি ব্রিজ। প্রতিদিন এসব বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রিজবি রাহাতের প্রতিবেদন। বান্দরবনের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম সহ প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য বেইলি ব্রিজ। দীর্ঘদিন মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ব্রিজগুলো। ৮০ দশকে নির্মিত এসব ব্রিজের কোনো অংশ ধসে পড়েছে, কোথাও বা খুলে গেছে লোহার পাটাতন, আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় বালুর বস্তা ও লোহার পাটাতন দিয়ে কোনো মতে মেরামত করে চলছে কাজ। ঝুঁকিপূর্ণ এসব সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ছোট বড় অসংখ্য যানবাহন। দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ব্রিজ ভেঙে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাও, বন্ধ হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ ব্যবস্থা। তাই সেতুগুলো সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি চালক, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। খুবই খারাপ, কখন ভাঙবো এটা কেউ বলতে পারে না। তো আমাদের কাজের লোকেরা আমরা অনেক কষ্ট হচ্ছে, এই গাড়ি যাওয়ার আসা যাওয়ার এগুলা অনেক কষ্ট হচ্ছে। ব্রিটিশ আমলের এগুলা দেখেন আপনি মরিচা ধরে গেছে, আর এগুলো গাড়ি চালার এখন উপযোগী না। ব্রিজগুলো অল্প অল্প সংস্কার করে, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। এটা অনেক পুরাতন ব্রিজ, আমরা চাই এটা দ্রুত সংস্কার হোক। সমস্যা সমাধানে বান্দরবান রাঙামাটি সড়কে 5টি বেইলি ব্রিজ আরসিসি সেতুতে রূপান্তর করা হবে বলে জানান সড়ক ও জনপথের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের বিভিন্ন সড়কের বেইলি সেতুগুলো আমাদের পিএমপি প্রস্তাবনার মাধ্যমে কয়েকটি বেইলি সেতু স্থায়ী সেতুতে রূপান্তর করা হয়েছে। বান্দরবানের বাকি 54টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আরসিসি সেতুতে স্থায়ীভাবে রিপ্লেস করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তো প্রস্তাবটি অনুমোদিত হলে অধিকাংশ ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আরসিসি স্থায়ী সেতুর দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে বান্দরবান জেলায় অস্থায়ীভাবে নির্মিত গুরুত্বপূর্ণ 8টি সড়কে 159টি বেইলি ব্রিজ আছে। এর মধ্যে নতুন আরসিসি সেতু নির্মিত হয়েছে 87টি, বাকি 72টি ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতু 54টি। এখন বান্দরবন।
বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের বানভাসী মানুষের। নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত রোগ, রয়েছে খাবার সংকটও। সংকট নিরসনের রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি কাজ করছে স্থানীয় প্রশাসন। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে প্রতিবেদন। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে কুষ্টিয়ায় পদ্মা নদীতে পানি বাড়ে। সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েন দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের ৩৫ গ্রামের অন্তত ৫০,০০০ মানুষ। ডুবে গেছে আমাদের এই যে বাড়ির কান্থা সত্যি ভাষায় নিয়ে গেছে। বন্যা পড়তে বাপ আমাদের ধারে ঢুকছে, সব ধুইসে নিয়ে গেছে বাপ, পথ রাস্তা আমাদের নাই। বন্যায় বসতবাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আমন ধান সহ অন্যান্য ফসলের। তলিয়ে যায় প্রায় ১,০০০ হেক্টর ফসলি জমি। তবে বর্তমানে পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বিশুদ্ধ খাবার পানি সহ দেখা দিয়েছে খাদ্যের সংকটও। পোকামাকড় ও সাপের উপদ্রবের পাশাপাশি সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। সমস্ত আবাদ এই মাঠের মধ্যে বন্যায় সব একসাথে মিলন হয়ে গেছে। আমাদের যদি এখানে একটা ব্রিজ হয়, এমনি রাস্তাঘাট যদি হয়, তাহলে আমাদের এখানকার জিনিসপাতি লিজাই বাইরে বেচতে পারবো, 2 টাকা বেশি বেচতে পারবো। শহরের ভিতরে যে একটা সমস্যা হয়, গর্ভবতী বা যে কোনো মানুষের কোনো সমস্যা হয়, তাহলে আমাদের সে দেখা যাচ্ছে যে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারিনি, জাতি মারা যায়। এমন পরিস্থিতিতে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে খাদ্য ও স্বাস্থ্যসেবা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের একটা সেতুর জন্য। চিলমারি, রামকৃষ্ণপুর, প্রাকপুর এবং ফিলিপনগর এই 4টে এলাকার জন্য একটি আলাদা একটি হাসপাতাল স্থাপিত হবে, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। এই ক্ষতিকে যতটুকু পুষিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি চিলমারি এবং রামকৃষ্ণপুরের মানুষকে আমরা তাদের পাশে আছি। জেলা প্রশাসক স্যার আমাদেরকে 20 টন চাউল দিয়েছিলেন, সেখান থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি এবং তাছাড়া উপজেলা পরিষদের ইমার্জেন্সি ফান্ড থাকে, সেখান থেকে আমরা কিছু শুকনা খাবার এবং অন্যান্য ত্রাণের বন্দোবস্ত করেছি। কিন্তু আসলে এই ত্রাণটা খুবই অপ্রতুল। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বানভাসী মানুষের দুর্দশা কমাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা স্থানীয়দের। এখন কুষ্টিয়া। থেইন বাঁধ দিয়ে রাভি নদীতে ভারত পানি ছেড়ে দেয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে উচ্চবর্ণ সতর্কতা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নদী তীরবর্তী 1.5 লাখেরও বেশি বাসিন্দাকে। এছাড়া চেনাব ও সাতলেজ নদীতে বন্যার পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দফতর। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত পাঞ্জাব ও আজাদ জম্মু ও কাশ্মীর প্রদেশে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। গেল জুন থেকে পাকিস্তানে বন্যায় প্রাণ হারিয়েছেন 8 শতাধিক মানুষ। শুরুতে উৎসাহ দিলেও এখন পুরুষ নাগরিকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করছে রাশিয়া। যুদ্ধক্ষেত্রে আহত রুশ সেনাদের অভিযোগ, ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে ব্যাপক জনবল হারানোর পরেও এই কৌশল অবলম্বন করে টিকে আছে মস্কো। পাশাপাশি যেসব সেনা সদস্য আর যুদ্ধ করতে মানসিকভাবে প্রস্তুত নয়, তাদেরও ছাড়পত্র দিচ্ছে না রাশিয়া। অভিযোগ আছে পুলিশের নজরে থাকা রুশ নাগরিকদেরও দেয়া হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। গেল মার্চে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে একটি বৈঠকে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, ইউক্রেনের তুলনায় সেনাবাহিনীতে দ্বিগুণ লোকবল নিয়োগ দিচ্ছে মস্কো, যাদের কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন রুশ সেনাবাহিনীতে, বাকিরা কাজ করছেন প্রতিরক্ষা বিভাগের নানা পদে। এর 1 মাস পর গেল এপ্রিলে ইউক্রেনীয় সেনাবাহিনীর কর্মকর্তারা দাবি করেন, চলতি বছর ইউক্রেনে নতুন করে 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। কিয়েভের গোয়েন্দা সংস্থা তাদের একটি প্রতিবেদনে জানায়, চলতি বছরের শুরু থেকে সেনাবাহিনীতে নতুন সদস্য নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করে আসছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের দাবি, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত 10 লাখের বেশি সেনা সদস্য হারিয়েছে মস্কো। ক্রেমলিন এ তথ্য গোপন করলেও পশ্চিমা ওয়াচডগদের পর্যবেক্ষণ এই তথ্য পুরোপুরি সমর্থন করে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, রণক্ষেত্রে বড় যুদ্ধযানের ব্যবহার কমিয়ে পদাতিক সৈন্য দিয়ে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে করে কিয়েভের ড্রোন হামলার কবল থেকে রক্ষা পাচ্ছে ভারী যুদ্ধযান।
ইউক্রেনের সংঘাত শুরুর পর রুশ বাহিনীতে স্বেচ্ছায় যোগ দেয় পার্শ্ববর্তী দেশ জর্জিয়া ও মঙ্গোলিয়ার তরুণরা। পরবর্তীতে উত্তর কোরিয়া থেকে সেনা সদস্য আনে মস্কো। এছাড়াও বর্তমানে পুরুষ নাগরিকদের কখনো উৎসাহ আবার কখনো চাপ দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করছে রাশিয়া। আবেদনের পরেও মানসিক বা শারীরিকভাবে বিপর্যস্ত সৈন্যদের দেওয়া হচ্ছে না ব্যারাক ছাড়ার ছাড়পত্র। Карты выдавали мне. Да, я их забирал у них по приказу командира. Могу сделать так, что как будто я погиб, либо без пропавшихся. Прошу вас о помощи, меня отсюда забрать поскорее, так как... С видеозаписью, что мой сын находится на СВО, раненый. Военная часть 87-441 города Чебаркуля. গেল বছর সেনাবাহিনীতে যোগ দেয়া সদস্যদের প্রায় $5,000 বোনাস দেয় পুতিন প্রশাসন, যদিও তা দ্বিগুণের প্রস্তাব করে স্থানীয় কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দাবি করছে আর্থিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী, ছোট অপরাধের সঙ্গে জড়িত ও পুলিশের নজরে থাকা রুশ নাগরিকদেরও সুযোগ দেয়া হচ্ছে সেনাবাহিনীতে। এই অভিযোগের সঙ্গে একটি পরিসংখ্যানও হাজির করেছে আল জাজিরা, যেখানে বলা হচ্ছে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর গেল 2 বছরে রাশিয়ার কারাগারে বন্দির সংখ্যা কমেছে বিস্ময়কর হারে। এমনকি দেশটির অধিকাংশ সংশোধনাগার এখনও বন্ধের পথে, এমন তথ্য হাজির করছে আন্তর্জাতিক গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও শক্তিশালী দলগুলোর কাছে গুরুত্ব বাড়েনি দেশের নারী ফুটবল দলের। বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন আক্ষেপ প্রকাশ করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় তিনি জানান, নিজ উদ্যোগে থাইল্যান্ডের সঙ্গে অক্টোবরে 2টি ম্যাচ আয়োজন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রোশন। একের পর এক চমক দেখিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের নারী ফুটবল। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন এবং 73 ধাপ উপরে থাকা শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 128 থেকে 1 লাফে 104-এ উঠে এসেছে আফিদা ঋতুপর্ণাদের বাংলাদেশ। এরপরও নারীদের দায়িত্বে থাকা মাহফুজা আক্তার কিরণের কণ্ঠে আক্ষেপ। সাফল্য আর র্যাঙ্কিংয়ে উন্নতির পরও বিশ্ব ফুটবলের সেরা দলগুলোর কাছে গুরুত্ব বাড়েনি বাংলাদেশের। ফলে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের আগে নিজেদের শক্তি যাচাইয়ে বেশ বেগ পেতে হচ্ছে নারী দলকে। পার্সোনাল রিলেশনশিপ দিয়ে করতে হচ্ছে, তো এখানে আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। তো অবশ্যই র্যাঙ্কিংয়ে ভালো করছে, সেটার জন্য তো অবশ্যই পজিটিভ, এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে ফিফার এক পজিটিভ ভিউ আমাদের প্রতি আছে। এদিকে অনেক চিঠি চালাচালি আর যোগাযোগের পর থাইল্যান্ড দলের সবুজ সংকেত মিলেছে বাফুফের। 25 এবং 28 অক্টোবর ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। থাইল্যান্ডেরটা ঢাকায় চেয়েছিলাম, কিন্তু থাইল্যান্ড এগ্রি করে নাই, তারা থাইল্যান্ডেই খেলবে। এখনো পর্যন্ত যতখানি প্ল্যানিং আছে তাতে 6টা ম্যাচ হবে। এখনো অক্টোবর উইন্ডোতে 2টা, নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে 2টা, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলায়া হবে আরও 2টা। নারী জাতীয় দলের ফুটবলারদের জন্য বাফুফের বাইরে এক্সক্লুসিভ ক্যাম্প করার কথা ভাবছে ফেডারেশন। পিটার বাটলারের নেতৃত্বে যেটি শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মধ্যরাতে রুমমেটকে মারধরের অভিযোগ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন। বিদেশি কাঁচামালে তৈরি ওষুধের দাম কমাতে পারছেন না স্থানীয় উদ্যোক্তারা। কাঁচামাল সরবরাহে এপিআই শিল্প পার্কে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। ঝুঁকিপূর্ণ হওয়ায় ডেঙ্গু আক্রান্ত শিশুর চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে রাঙামাটির দুর্গম অঞ্চলে। এবং 100 কোটি টাকার আনারস বিক্রির আশায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফলটির পাতা সংগ্রহ করেও আয়ের পথ খুলছে নারী শ্রমিকদের। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।